ডক্টর ফাহমিদা খাতুন, সংস্কার সুশাসন প্রশ্নে দু একটা জানবার বিষয় আছে। আমাদের ব্যাংক খাতের এখন যে অবস্থা, আমরা দেখলাম যে সবশেষ খেলাপি ঋণের হারও আবারও উপরের দিকে চলে যাচ্ছে। আর্থিক খাতের যেই রক্তক্ষরণ, আমি জানি না আপনি বলবেন কিনা যে বন্ধ হয়েছে বা কতটুকু ঝুঁকির মধ্যে আছে, আপনি আরো ভালো জানেন। সবকিছু মিলিয়ে আসলে অর্থমন্ত্রী কি বার্তা দিতে পারেন এই খাতের সংস্কারে বা সুশাসন নিশ্চিতে? কতটা জরুরি সেটা? দেখেন, বাজেটারি মেজার আর্থিক খাতের জন্য খুব একটা থাকে না, কিন্তু যেটা আছে তারপরেও থাকে মেজারটা কিংবা বার্তাটা যেটা বললেন, যে আর্থিক খাত কিংবা ব্যাংকিং খাত মোর স্পেসিফিক্যালি তাদের রোলটা কি। তারা হচ্ছে অর্থ যোগান দেবে, বিশেষ করে ব্যক্তি খাতের জন্য। অবশ্যই আমার আপনার টাকাও সেখানে থাকবে, সেখান থেকে যদি কোনো ইন্টারেস্ট পাওয়া যায় একটু বাড়বে, কিন্তু মূল হচ্ছে যে ব্যক্তি খাতকে তারা অর্থ যোগান দিবে, কারণ ব্যক্তি খাত বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করবে। সেই দিক থেকে বলা যায় যে একটা অর্থনীতির প্রাণ কেন্দ্রই কিন্তু আর্থিক খাতটা। তো সেইখানে যেই ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা হয়েছে এতদিনে অ্যাকুমুলেটেড, সেইখানে তো আপনি বলছেন যে রক্তক্ষরণ হয়েছে। তো সেটা এমন গভীর হয়েছে যে সেটা আসলে ওভারনাইট এটা ঠিক করা সম্ভব না। সেটা ঠিক করার জন্য যে প্রাথমিক পদক্ষেপগুলো সেগুলো নেওয়া হয়েছে গত ২ বছর থেকেই, এখনো সেগুলো চলমান রয়েছে। তো চলমান থাকলে আপনি প্রশ্ন করতে পারেন, চলমান থাকলে এখনো যেমন এই এনপিএল এনপিএল এত বেশি কেন? হ্যাঁ, এই যে সাম্প্রতিক যে তথ্য আসছে যে ৩২%, আগে তো সেটা ১০% ছিল কিংবা তার নিচে। আইএমএফ বলতো সিঙ্গেল ডিজিটে আনো, ওইটাই বেশি। আসলে যেটা হচ্ছে যে সেটা সংস্কারের অংশ হিসাবে সেখানে দেখা হচ্ছে যে আসল চেহারাটা কি। আসল চেহারাটা তো কেউ বলতো না। এতগুলি ব্যাংক, ৬০-এর উপরে ব্যাংক, তারা সবাই যে তাদের সঠিক তথ্য দিত তা না, এবং সবাই ভালো লাভবানভাবে চলতো না। তো যার জন্য এখন যে উদ্যোগটা নেওয়া হয়েছে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ, যেটা কিনা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে দিয়ে করানো হচ্ছে, সেটা এক ধাপ হয়েছে ৬টা ব্যাংকে, আরও কতগুলো চলমান রয়েছে। তো সেটার ফলেই দেখা যাচ্ছে যে আসলে আপনার ধুলা জমেছে কার্পেটের নিচে কতখানি। সেই ফলে সেটার ফলেই বোঝা যাচ্ছে যে আসলে রক্তক্ষরণের পরিমাণটা আসলে অনেক বেশি। সেটার জন্য এই উদ্যোগগুলি, বিভিন্ন ধরনের নীতিমালা, এগুলো কিছু কয়েকটা অলরেডি গৃহীত হয়েছে, কিছু ড্রাফট পর্যায়ে রয়েছে, সেটা চলছে। এবং আরেকটা উদ্যোগ যে আসলে যে ব্যাংকগুলো দুর্বল তাদেরকে কি করা যায়। ইতিমধ্যেই দেখেছেন যে ৫টা ব্যাংক, ইসলামী ব্যাংককে একত্রিত করা হয়েছে, যদিও সেখানে অনেক ধরনের সমস্যাও দেখা সমস্যা দিচ্ছে, রয়ে গেছে বিভিন্ন এখন। ধরনের আসলে ডাইনামিক্স কাজ করছে। সেটা কেন্দ্রীয় ব্যাংক আপ্রাণ চেষ্টা করছে যে এগুলোকে কিভাবে নিয়মের মধ্যে আনা যায়। তো সেখানে সদিচ্ছার কোনো ইয়ে দেখছি না আমি। তো সেদিক থেকে মাননীয় অর্থমন্ত্রীর যে মূল যেটা যে মেসেজটা দিতে পারেন, সেটা হচ্ছে যে যে চলমান এই সংস্কারগুলি, এগুলো বন্ধ হবে না, এগুলো আরো বেগবান করতে হবে, যাতে কিনা আসলে যে আপনার স্বাস্থ্যটা আসল চেহারা বের হোক, বের হয়ে যারা টিকতে পারবে তারা থাকবে। তো একটা সলিড, একটা শক্তিশালী ব্যাংকিং খাত হবে, যেটা কিনা সরকারকেও প্রয়োজনে সাপোর্ট দিতে পারে, কিন্তু মূল সাপোর্ট দিবে তো হচ্ছে ব্যক্তি প্রাইভেট খাতকে। সেক্টরকে। সরকারি যদিও এখনো সবচেয়ে বড় সাপোর্টটা নিচ্ছে, আমরা নতুন বাজেটেও ১,১০,১২,০০০ কোটি টাকার একটা জি, টার্গেট হয়তো সে রাখবে ওখান জি। থেকে আয় করার।